আজকে আমরা পেয়ে গেছি আমাদের দ্য ইন্ডিয়ান ক্রনিকলসের একেবারে দপ্তরে। আমরা বলা যেতেই পারে যে পিয়ালিদিকে আর বাপিদাকে আমরা মানে তুলে নিয়ে এসেছি বলা যেতে পারে। একবারে সেই সুদূর দক্ষিণ কলকাতা মানে চেতলা থেকে তাদেরকে আমরা টেনে নিয়ে এসেছি বলা যেতে পারে আবদার করে। কারণ পিয়ালিদি শ্রেষ্ঠ বাঙালি যে আমাদের উৎকর্ষ সম্মান যেটা আয়োজন হচ্ছে তার জন্য মনোনীত হয়েছেন, এবং আজকে এক্সক্লুসিভলি আমরা পিয়ালিদির থেকে জানবো। মানে পিয়ালিদি আমরা জানি স্কুলে শিক্ষকতার সঙ্গে জড়িত অনেক দিন ধরে, তারপরেও পিয়ালিদি সোশ্যাল ওয়ার্কে প্রভূত কাজ করে ফেলেছেন। হ্যাঁ, ডেফিনেটলি বাপিদাও তার পেছনে ঢাল হয়ে আছেন। বাপিদার কাছে তার অনুভূতিটা জানবই, বাপিদার থেকে অনেক কিছু জানার আছে। কারণ বাঙালি বাপিদার মধ্যে একটা অদ্ভুত ছাপ আছে চেহারায়, সেটা হচ্ছে কলকাতার যে মানে সৌমিত্রবাবুর যে চেহারায় একটা ছাপ থাকতো, একদম পাক্কা একদম বাঙালি যে কলকাতার লুকটা। বাট সেটাতে যাওয়ার আগে পিয়ালিদির কাছ থেকে আমরা জানতে পারি এই যে সারাদিন খাটাখাটনির পর একটা স্কুলে শিক্ষকতা করার যে চাপ, তারপরে গিয়ে আবার সোশ্যাল ওয়ার্ক করার উৎসাহ উদ্দীপনা যে এনার্জি, এটা পেলেন কোত্থেকে? প্রথমেই ইন্ডিয়ান ক্রনিকল যে আপনাদের যে নিউজ পেপার, নিউজ পেপার, তার সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি ভীষণ আনন্দিত এবং আপ্লুত। আপনারা শ্রেষ্ঠ বাঙালি হিসা যে উৎকর্ষ সম্মান যেটা আপনারা দেবেন ঠিক করেছেন, তার জন্য যে আমাকে আপনারা ভেবেছেন। প্রথমেই বলি যে আমি 30 বছর শিক্ষকতা করছি। এই যে আপনি বললেন যে এই চাপটা সামলে, আমি এই চাপ কথাটাকে মেনে নিতে পারছি না। তার কারণ শিক্ষকতাটা কোনো পেশা নয়, এটা আমি মনে করি না। কারণ শিক্ষকতাটাকে আমি সমাজ সেবারই একটা অঙ্গ হিসাবে মনে করি। যদিও আমরা এর জন্য স্যালারি পাই, অবশ্যই পাই, কিন্তু 10টা 5টা ডিউটির সঙ্গে শিক্ষকতাকে মিশিয়ে ফেললে চলবে না। কাজেই সেখানে প্রথম থেকেই আমরা হচ্ছি সমাজ গড়ার কারিগর। কাজে আমাদের দায়িত্ব কিন্তু অনেক। কাজেই সেই দিক থেকে একটা সামাজিক কাজের যে দায়বদ্ধতা, এটা অনেক দিন ধরেই আমার মধ্যে ছিল। এবং পরবর্তীকালে যখন আমার বিবাহ হয়, বাপি ঘোষ আমার সঙ্গে আছেন, উনিও কিন্তু আমার সঙ্গে সম্পূর্ণভাবে সমমনোভাবাপন্ন হওয়ায় আমার অনেকটা সুবিধাই হয়েছে বলতে পারেন। আমি কিন্তু এই শিক্ষকতার সঙ্গে সঙ্গে প্রথমত আমি বাচিক শিল্পের সঙ্গে জড়িত। আমি ছোটোবেলায় নাচ করেছি। আমার মঞ্চে প্রথম আসা 4 বছর বয়সে, এবং এই 4 বছর বয়সে মঞ্চে এসেছিলাম কিন্তু আমি নাচের মাধ্যমে। নাচটাই ছিল প্রাণ। কিন্তু পরবর্তীকালে আমার চোখের কিছু সমস্যা দেখা দেওয়ায় ডক্টরই বারণ করেন যে নাচের পারফরমেন্সটা বন্ধ করতে। কিন্তু আমি নাচের কোরিওগ্রাফি এখনও করি। আর তার পাশাপাশি আমি বাচিক শিল্পের সঙ্গে জড়িত 2012 সাল থেকে। 2012 সালে আমি নিউজ অ্যাঙ্কারিংয়ের কোর্স করেছিলাম অটোগ্রাফ ইনস্টিটিউট থেকে, এবং তারপর নিউজ অ্যাঙ্কারিংয়ের পর শুরু হয়েছিল আমার মঞ্চে যাত্রা। মঞ্চে বহু নাটক আমি অভিনয় করেছি মূল চরিত্রে বিভিন্ন গ্রুপের সঙ্গে, আর অত্যন্ত আনন্দের সঙ্গে কাজটা করেছি। কারণ যে কোনো রকম সাংস্কৃতিক কাজ আমাকে খুব আনন্দ দেয়, আর আনন্দ নিয়ে যে কাজ করা যায় সেই কাজের মধ্যে কিন্তু কোনো রকম ক্লান্তি আসে না, আমি মনে করি। আর এর পাশাপাশি আমার মনে হয়েছে যে বাচিক শিল্প, একক শ্রুতি, এই সমস্ত আমি করে থাকি, সঞ্চালনা করে থাকি। এসব নানান রকম কাজের সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে যত বয়সটা বেড়েছে, চারপাশের দেখে আমার মনে হয়েছে মানুষের জন্য কিছু করা দরকার। ওই যে মানে কবি বলেছেন, যে কবি শক্তি চট্টোপাধ্যায়, যে মানুষ বড় একলা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। তা এই কথাটা আমাকে বিভিন্নভাবে আঘাত করে মনের মধ্যে এসে। তো সেই কারণেই আমি এবং আমার সঙ্গে অবশ্যই আমার ছেলেও ছিল। আমার ছেলে এখন কর্মসূত্রে ভুবনেশ্বরে। তো এখন
এবং আমার স্বামী মূল উদ্যোগটা গ্রহণ করি যে আমরা একটা সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলব, সমাজ সেবামূলক একটা প্রতিষ্ঠান, যেখানে আমরা মানুষের জন্য কিছু করব। এবং এখানে আমরা আপনাদের বলে রাখি, কোনো রকম সাহায্য কিন্তু আমরা পাই না। সম্পূর্ণভাবে আমরা নিজেদের থেকে যতটুকু পেরেছি মানুষের জন্য করেছি। এই বিগত বছর পয়লা বৈশাখে অঙ্গীকার চেতলার আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং তখন সমাজে যারা সাফাই কর্মী তাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। এই সাফাই কর্মী যারা আমরা দেখেছি, তারা যদিও কর্পোরেশন থেকে মাইনে পায়, আমরা অনেকেই হয়তো তারা খুব গরিবও নয় সকলে, কিন্তু একটা জিনিস আমাকে খুব ব্যথিত করেছে যে আচ্ছা, এই সাফাই কর্মীরা যদি 2-3 দিন কাজে না আসে, তাহলে আমাদের চারিপাশের পরিবেশটা কি দাঁড়ায়? অত্যন্ত দুর্গন্ধযুক্ত, অস্বাস্থ্যকর পরিবেশ। এরাই কিন্তু আমাদের পরিবেশটাকে সুন্দর করছে, মালিন্য মুক্ত করছে। কিন্তু আচ্ছা বলুন তো, যে আমরা কটা মানুষ তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করি, ভালোভাবে কথা বলি? খুব কম, হাতে গুনে বলা যায়। তাই প্রথম যাত্রাই আমাদের শুরু হয়েছিল মালিন্য মুক্ত করে যারা, তাদেরকে নিয়ে। তাদেরকে আমরা নতুন বস্ত্র দান করেছিলাম, সম্মান জানিয়েছিলাম এবং অদ্ভুত একটা অনুভূতি আপনাদের বলি, যেটা সাধারণ মানুষের মধ্যে আমরা দেখতে পাইনি, যে সেদিনকে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি আগুনের পরশমণি গানটার মধ্যে দিয়ে। হঠাৎ করে আমার মনে হয়েছিল যে আগুনের পরশমণি গানটা, আমরা যারা স্টেজে আছি অনেকে বিশিষ্ট মানুষ সেখানে উপস্থিত ছিলেন, তারা সবাই আগুনের পরশমণি গানটা গাইছিলেন, সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন হচ্ছিল। আমরা কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু যেসব মানুষেরা আমরা আপাত দৃষ্টিতে যাদের বলি অশিক্ষিত, হ্যাঁ, তারা কিন্তু বসেছিল সেখানে। তারা সেই গানটার সঙ্গে সঙ্গে তাকে সম্মান জানিয়ে প্রত্যেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ, এবং আমি আপ্লুত হয়ে গেছিলাম। এবং গানটা যখন শেষ হলো, নিঃশব্দে আবার বসে পড়লো। এবং এটা দেখে না সত্যি আমার চোখে জল এসে গেছে, যে আমরা প্রকৃত শিক্ষিত, পড়াশোনা দিয়ে বিচার হয় না। তো তাদের হাতে তুলে দিয়েছিলাম নতুন বস্ত্র। তারপরে আমরা রাখি বন্ধন উৎসবের দিন কবিগুরু রবীন্দ্রনাথের যে মানববন্ধনের যে আদর্শ, তার আদর্শে আমরা হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম। সবার হাতে আমরা মিলন এবং ঐক্যের রাখি আমরা পরিয়েছিলাম। এইভাবে আমরা আমাদের যে 25 বছরের যে বিবাহ বার্ষিকী, সেই 25 বছরের বিবাহ বার্ষিকীটাও কিন্তু যথাযথ, মানে যে নিয়মে মানুষ পালন করে থাকে, আমরা সেরকমভাবে পালন করতে চাইনি। আমরা এই 25 বছরের বিবাহ বার্ষিকীটা পালন করেছিলাম সমাজের যারা স্পেশাল চাইল্ড বলে পরিচিত তাদের নিয়ে। তাদের হাতে তুলে দিয়েছিলাম আমরা উপহার, তাদের হাতে তুলে দিয়েছিলাম কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার, এবং আমাদের এলাকার যত রিক্সাওয়ালা তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের হাতে তুলে দিয়েছিলাম মেমেন্টো, সম্মান প্রদর্শন করেছিলাম। বর্ষাকালের জন্য বর্ষাতি তুলে দেওয়া হয়েছিল, গরমের জন্য টুপি তুলে দেওয়া হয়েছিল। পুরোটাই সম্পূর্ণভাবে আমরা নিজেদের চেষ্টায় করেছিলাম, এবং যে 2-1জন মানুষ উৎসাহী হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তারা নিজের থেকেই সাহায্য করেছেন। তো এইভাবেই আমরা বিভিন্ন রকম কাজ করে যাচ্ছি এবং শিক্ষকতাও তার পাশাপাশি করে চলেছি এবং শিল্প সাধনাও করে চলেছি। এবং যেহেতু তিনটেই আমার ভালোবাসার জায়গা, সেই জন্য কোনোটাই আমার চাপ বলে মনে হয় না। আচ্ছা, বাপিদার কাছে আমরা চলে আসব। বাপিদা, অনেকগুলো বছর তো কলকাতায় হয়ে গেল, মানে আপনার তো জন্ম আমাদের চেতলার পাড়াতেই, মানে একেবারে আদি বাঙালি যে পাড়া, সেই পাড়া একবারে আপনার শরীরে ছাপ একেবারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো আমরা বুঝতেই পারছি। মানে ওনারও একটা লুকের মধ্যে একটা দেখলেই বোঝা যায় না বাঙালি। বাপিদার মতো সেই ব্যাপারটা রয়েছে। একটা কথা জানতে ইচ্ছা করে, এই যে আমরা শ্রেষ্ঠ বাঙালি করছি, কোথাও গিয়ে বারবার প্রশ্ন আসে, বাঙালি কি বদলে যাচ্ছে? কি বলবেন?
নিশ্চয়ই বদলে যাচ্ছে, 100 বার বদলে যাচ্ছে। তার কারণ বাঙালি এখন সর্বপ্রথম আমরা যা সন্তানকে শিক্ষা দিই সেটা হচ্ছে তাকে সব বাবা মাই এখন চেষ্টা করে প্রথম ভালো করে ইংরেজি শিক্ষা দেওয়ার, যদিও সেটা প্রয়োজন আছে তার চাকুরি ক্ষেত্রে, তার ব্যবসা ক্ষেত্রে, যে কোনো জীবনে চলার পথে। কিন্তু আমরা মানে ভুলেই গেছি যে তাদেরকে বাংলা যেভাবে পড়ানো হয় এখন বর্তমানে, এখন পরীক্ষামূলক কিছু পড়াশোনা করানো হয়, জাস্ট টাচ, তোমার যেটা আসবে সেটুকু পড়ো ছোট ছোট লাইনে। কিন্তু আমরা ছোটোবেলায় সব কিছুই আমরা বড় বড়োভাবে পড়েছি, কারণ তাতেই আমরা জানতে পেরেছি যে বিদ্যাসাগর কী, তার কী কাজ, স্বামী বিবেকানন্দর কী কাজ, ঠাকুর রামকৃষ্ণদেবের কী কাজ। এখনকার বাচ্চারা সেগুলো ভুলে যাচ্ছে, মানে ভুলে যাচ্ছে মিন তাদের পুরোটাই যে জীবনের যে আমরা যে আজকে ঢাল হিসেবে যাকে নিয়ে বাঙালি দাঁড়িয়ে আছি বিশ্বের দরবারে, একমাত্র তাদের জন্যই আমরা এখনো বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে বলতে পারি। তার কারণ তারাই সব শিখিয়ে দিয়ে গেছে, সেটা বিদেশে গিয়ে শেখাতে হলে হোক, কর্মে হোক, ধর্মে হোক, শিক্ষায় হোক, যে কোনো ব্যাপারে সমস্ত কিছু অনেক আগেই এইগুলো বলে গেছে যে মানুষের পতন কিসে হবে আর মানুষ গড়বে মানুষ ভেতর থেকে কীভাবে। তো সেই জায়গাটা বড় অভাব। আমরা নিজে ভুলে গেছি যে আমার সন্তান এটা না শিখলে সারাটা জীবন পস্তাবে, সে একটা যন্ত্র তৈরি হবে, সে কোনোদিন ভালো জিনিসটা শিখতেই পারলো না। এই অভাববোধটা বড্ড বেশি। এটা মানে খুব খুব মানে একটা কাজ। কারণ আজকালকার দিনের ছেলেমেয়েরা কিন্তু আপনার বইমেলায় যায়, কিন্তু কটা যে বই কেনে বা কিনলেও যে পড়ে কিনা আমার সন্দেহ আছে। খুব মানে সহজ কথা, ডিজিটাল কোনো কিছু হলে হয়তো একটু চোখ বোঝালো, 2-4 বার বললো, কিন্তু তাদের যেহেতু কোনো জায়গায় পরীক্ষাতে বা কোনো জায়গায় কোনো আদর্শে কিছু মানে এইগুলোকে ব্যবহার করা না হয়। আমরা যেমন ছোটোবেলায় পড়ার সময় আমরা রচনাগুলো যে পড়তাম অল্প বয়সে, যে থর রচনা যে পড়াশোনা করানো হতো, তার থেকে আমরা জেনেছি যে এই মহাপুরুষ এই কাজ করে গেছেন, আমরা শিক্ষা পেয়েছি। কিন্তু আজকালকার ছেলেদের বহু অভাব। আমাদের প্রথম যেটা আপনাদের আমার খুব ভালো লাগছে, আপনারা তবু জাগাতে পারছেন, সে যে ছেলেটা তার অল্প সময়ের মধ্যে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে হোক অথবা যাতেই হোক কিছুটা সময়, সে তো জানে নিশ্চয়ই যে স্বামীজি হয়তো অনেকে ত্রুটিপূর্ণ কিছু সংবাদ তারা পড়ছে, বিকৃত হচ্ছে এখন বিভিন্ন, আমি কোনো রাজনৈতিক দল বা কারোর মতবাদের বিরোধিতা বলছি না, কিন্তু অনেক রকমই বিকৃতি হচ্ছে। আসল তথ্যটা তাদেরও হয়তো ইচ্ছা করে একটা সময় এসে ফ্রি মাইন্ডে, তখন তারা কিন্তু খুঁজবে। তাদেরকে সেই পয়েন্টে গিয়ে যদি তাদের জাগিয়ে দেওয়া যায়, এটা হবে আমাদের একটা ধর্ম অথবা আমাদের একটা বিরাট বড় কর্তব্য। থ্যাংক ইউ। লিড পিয়ালি করে দেখুন, আমি তো স্টেজ বানানোর লোক, আমার সবসময়, আমি ছোটোবেলায় আমিও না, আমার খুব খুশি আমি যদি স্টেজটা বানিয়ে দিই, সেখানে এসে যদি ভালো কাজ কেউ করে, আমার নাম চাই না, আমি পেছনেই থাকবো, কিন্তু আমার মনটা ভরে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমি কাকে বস্ত্র দিলাম, বা এটার থেকে বড় কথা সেই মানুষটাকে কতটা ভালোবাসা দিলাম, কতটা সম্মান দিলাম। একটা বস্ত্র শহরের বুকে অনেকেই পেয়ে যায়, পুরনো জামা কাপড় হয়তো কেউ বাড়ি থেকে দেয় নিয়ে যায়, ওরা পেয়ে গেল, এই নিয়ে যাটা না, আমি তাকে কতটা সম্মান ভালোবাসা দিলাম, যেটা পায় না আমাদের বাড়ি। হ্যাঁ, আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের ঠাকুমা বলুন, দাদু বলুন, যৌথ ফ্যামিলিতে যারা কাজের লোক থাকতো, তাদের সাথে একটা ডিফারেন্স ছিল, কিন্তু তাদের ছেলেমেয়ের মতোই ভালোবাসত।